এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানি হামলা চলবেই। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি, ইরানের পাশেই থাকবে চীন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরানের যুদ্ধ যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, তখন সেই আগুনের হলকা এসে লেগেছে ইসলামাবাদে। মধ্যপ্রাচ্যের এই প্রলয়ঙ্করী যুদ্ধের আজ এখন পারস্য উপসাগর ছাড়িয়ে পাকিস্তানের অলিতে গলিতে। পরিস্থিতি এতটাই জটিল যে দশকের পর দশক ধরে চলে আসা পাকিস্তানের ভারসাম্য রক্ষার নীতি এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। একদিকে ভাতৃপ্রতিম প্রতিবেশী ইরান, অন্যদিকে আজীবনের দাতা সৌদি আরব এবং সমরাস্ত্রের যোগানদাতা আমেরিকা। এই তিন চাকার রথে পিষ্ট হচ্ছে পাকিস্তানের কূটনীতি। কোনো এক পক্ষ বেছে নেওয়ার জন্য পাকিস্তানের উপর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ এখন আর অনুরোধের পর্যায়ে নেই, তার সরাসরি হুমকিতে রূপ নিয়েছে। পাকিস্তান এখন আক্ষরিক অর্থেই এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে, যার একদিকে ভূরাজনীতির লাভা আর অন্যদিকে দেশের ভেতরে চরম নাগরিক অসন্তোষ। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য শেষ সময় ঘনিয়ে আসছে। ইরানে আবার হামলা চালানো হলে এবার চোখের বদলে মাথা নেওয়া হবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের কাছে কি হেরে যাচ্ছে আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প কি পিছু হচ্ছেন? তিনি কি বাধ্য হয়ে ইরানের সঙ্গে আলোচনা করতে চাইছেন? গণমাধ্যমগুলো বলছে ইরান ও আমেরিকার মধ্যে শিগগিরই একটি বৈঠক হতে পারে পাকিস্তানে। গণমাধ্যমগুলোর খবর আরো বলছে ওই বৈঠকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকতে পারেন। এটিও বলা হচ্ছে সৌদি, কাতার, আমিরাত, ওমান, বাহরাইনের মতো দেশগুলোর সতর্কবার্তার পরে আমেরিকা এমন নরম সুরে কথা বলছে। কিন্তু বৈঠকের কথা অস্বীকার করছে ইরান। সে বলছে বৈঠক হবে এমন কোনো কথা আমেরিকার সঙ্গে হয়নি, বরং তারা এটাকে আমেরিকার নতুন ফন্দি হিসেবে দেখছে। এদিকে ট্রাম্পের আর ফেরার পথ নেই, ইরান আমেরিকাকে সরে যেতেও দেবে না। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অনেকে মনে করতে পারেন যে ইসরায়েল হয়তো আমেরিকার কাছ থেকে অস্ত্রশস্ত্র পায়, ইউরোপের কাছ থেকে পায়, সেই অস্ত্রশস্ত্রগুলো সে ব্যবহার করে। দর্শক, না, ইসরায়েল বিশ্বের অন্যতম একটি অস্ত্র উৎপাদনকারী দেশ। শুধু অস্ত্র উৎপাদনকারী দেশ বলে হবে না, অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র উৎপাদন হয় ইসরায়েলে। তার অন্য যে কোনো শিল্পের থেকে তার প্রধান রপ্তানি পণ্য হচ্ছে অস্ত্র। অস্ত্রে ইসরায়েল স্বয়ংসম্পূর্ণ এবং এই অস্ত্র সে বিদেশে রপ্তানি করে। এদিকে যুক্তরাষ্ট্রের 15 দফা শান্তি প্রস্তাবের বিপরীতে ইরানের 5 কঠিন শর্ত। থামবে কি যুদ্ধ? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বিশাল খুশির সংবাদ, ফতেহ জিন্দাবাদ। অর্থাৎ আমরা যারা ইরানের সমর্থক আছি, ইরানের বিজয়কে সেলিব্রেশন করবেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে। এখন বিজয় দুই ধরনের হয়, একটা হচ্ছে সামরিক বিজয় আর একটা হচ্ছে কূটনৈতিক বিজয়। অর্থাৎ আপনার পেছনে কোনো একটা শত্রু লাগছে, লাইক আপনার বহুত কিছু করার চেষ্টা করছে, আপনি যখন রিয়েকশন দিলেন, সে যখন বুঝতে পারলো যে সে পারবে না, তখন সে আপনার সাথে সন্ধি বা মিত্রতার প্রস্তাব দিল, কিছু চুক্তি প্রস্তাব করলো যে চলো আমরা আসলে লড়াইটা না করি। এটাই বিজয় হয়ে গেছে। আজকের দিনে ইরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে মিডিয়া করে যেই যুদ্ধবিরতির প্রস্তাব দিছে, ইরান দেয় নাই, দিছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে 100 ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 15 দফা যুদ্ধবিরতির প্রস্তাবকে নাকচ করে দিল ইরান। ইরানের পক্ষে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের জন্য যে 15 দফা দাবি পেশ করা হয়েছিল মিশর, তুরস্ক এবং পাকিস্তানের মাধ্যমে, সেই 15 দফার মার্কিন দাবিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দিল ইরান সরকার। ইরানের সামরিক নেতা ইব্রাহিম জোলফাগারি সরস মন্তব্য করেছে, আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা করছে, ইরান তার সঙ্গে যুক্তই নয়। ইরানকে না নিয়ে, ইরানের সঙ্গে কথা না বলে ডোনাল্ড ট্রাম্প মন গড়া একটি 15 দফা প্রস্তাব প্রস্তুত করেছেন এবং তিনি ধরে নিয়েছিলেন যে সেই 15 দফা যুদ্ধ বন্ধের প্রস্তাব পেয়ে ইরান ধন্য হয়ে যাবে। ইরান ধন্য টন্য কিছুই হয়নি এবং বরং ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তার গালে সপাটে থাপ্পড় মেরে দিয়েছে ইরান। ইরান সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে যতক্ষণ না আমেরিকা ও ইসরায়েল তাদের অযাচিত আগ্রাসনের জন্য অনুতপ্ত হচ্ছে, ততক্ষণ তেহরানের প্রতিশোধমূলক আঘাত চলতেই থাকবে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন এক চরম উত্তেজনাকর মুহূর্তে পৌঁছেছে, যেখানে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন শত্রুপক্ষকে তাদের ধৃষ্টতার জন্য চড়া মূল্য দিতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, ইসলামী প্রজাতন্ত্র তার প্রতিরক্ষা এবং প্রতিশোধমূলক ব্যবস্থা বজায় রাখবে যতক্ষণ না ওয়াশিংটন ও তেল আবিব তাদের ভুল বুঝতে পেরে অনুশোচনা করছে। এই সংঘাতের 26তম দিনে এসেও ইরানের মনোবলে কোনো চির ধরেনি, বরং তা আরও ইস্পাত কঠিন হয়েছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক দীর্ঘ টেলিফোন সংলাপ করেন আরাকচি। সেখানে তিনি গত কয়েক সপ্তাহের ধ্বংসযজ্ঞের খতিয়ান তুলে ধরেন। আরাকচি অভিযোগ করেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী কেবল সামরিক স্থাপনা নয়, বরং ইরানের বেসামরিক অবকাঠামোতেও নির্বিচারে হামলা চালিয়েছে। তিনি এই আগ্রাসনকে বর্তমান আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা দিয়েছে ইরান। আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনেই ইরান এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করছে। তবে যারা আগ্রাসনকারী শক্তিকে মদত দিচ্ছে তাদের জন্য এই পথ বন্ধ। শত্রুপক্ষের কোনো জাহাজ এই প্রণালী দিয়ে যাওয়ার দুঃসাহস দেখালে তাদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে। নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষোভ উগরে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ
অভিযোগ করেন ওয়াশিংটনের চাপে পড়ে কাউন্সিল আগ্রাসনবাদীদের বাদ দিয়ে উল্টো আক্রান্ত দেশ ইরানের ওপর দোষ চাপাচ্ছে। তার মতে নিজের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করায় ইরানকে নিন্দা জানানো কেবল পক্ষপাতমূলক নয়, বরং চরম হাস্যকর ও অমানবিক। সংকটের এই মুহূর্তে বন্ধুরাষ্ট্র চীন ও রাশিয়ার প্রতি বিশেষ প্রত্যাশা ব্যক্ত করে তেহরান। আরাকচি বলেন, আমরা আশা করি বেইজিং ও মস্কো নিরাপত্তা পরিষদে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে মুখে দাঁড়াবে এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করার প্রচেষ্টাকে প্রতিহত করবে। তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাউন্সিলের অপব্যবহার বন্ধে দৃঢ় পদক্ষেপ নেয়। ইরানের এই কঠিন সময় পাশে দাঁড়িয়েছে এশিয়ান জায়ান্ট চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কোনো রাগ ঢাক না রেখেই মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমা দেশগুলোর দাদাগিরি বন্ধ করার জোর দাবি জানান। আগ্রাসনের শিকার হয়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ডক্টর লারিজানির মৃত্যুবরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ওয়াং ই। তিনি লারিজানিকে একজন অত্যন্ত মেধাবী ও দেশপ্রেমিক নেতা হিসেবে অভিহিত করেন, যার অবদান কেবল ইরানের জন্য নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য অপরিহার্য ছিল। যুক্তরাষ্ট্রের জন্য শেষ সময় ঘনিয়ে আসছে। ইরানে আবার হামলা চালানো হলে এবার চোখের বদলে মাথা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রকে এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোয় আঘাত হানে তাহলে তেহরান পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে পঙ্গু করে দেবে এবং উপসাগরে তাদের জাহাজ ডুবে দেবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে এই সংকট থেকে বাঁচানোর সময় খুবই বেশি নেই। ইরানের এই শীর্ষ সামরিক উপদেষ্টা আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এখন উদ্ভ্রান্ত অবস্থায় রয়েছেন। তিনি এই যুদ্ধকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সংঘাত থামবে না। তিনি দাবি করেন, গত 4 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে আসছে এবং অতীতেও তারা ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে সহায়তা করেছিল। এদিকে ট্রাম্পের আর ফেরার কোনো পথ নেই। ইরান আমেরিকাকেও সরে যেতেও দেবে না। ইরান যা করে দেখালো তা বোধহয় গত 1 শতাব্দীর কেউ করে দেখায়নি। ভিয়েতনাম, আফগানিস্তান থেকে সরে আসতে বাধ্য হয়েছে আমেরিকা, কিন্তু ইরান যেন পণ করেছে তারা আমেরিকাকে সরে পড়তে দেবে না, জোর করে আটকে রাখবে জটিল যুদ্ধ আর ভূরাজনীতির চোরাবালিতে। শেষ নিঃশ্বাস না যাওয়া পর্যন্ত ইসলামী বিপ্লবী ইরান আমেরিকাকে আর ছাড়ছে না। ইরানে মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন ট্রাম্প, তা এরই মধ্যে পরিণত হয়েছে দুঃস্বপ্নে। পরিস্থিতি বুঝতে পেরে কথিত নানা আলোচনার সুতোয় যে সরে পড়ার অজুহাত খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট, তা এখন বোঝে ছোট শিশুরাও। যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই যেন শক্তিশালী হয়ে উঠছে ইরান। যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উত্থান হওয়া ইরান যেন এখন পরিণত হয়েছে ট্রাম্পের গলার কাঠায়। টানা 4র্থ সপ্তাহে পা রাখা যুদ্ধ পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে ইরানে কি করা উচিত তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি ওয়াশিংটনের অনুকূলে রাখতে ট্রাম্প নিচ্ছে মিথ্যার আশ্রয়। সামাজিক মাধ্যম সহ গণমাধ্যমে প্রচার করছেন যুদ্ধের মাঝে ইরানের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলাপচারিতা সহ 15টি বিষয়ে ঐক্যমতের কথা। তবে ট্রাম্পের বৈঠকের বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আমেরিকার প্রেসিডেন্টের বরাত দিয়ে জানানো হয়েছে ইরানের বিদ্যুৎ কেন্দ্রের উপর সম্ভাব্য মার্কিন হামলা স্থগিতের কথা। তবে কি সৃষ্টি হচ্ছে আরেকটি ট্রাম্প অলওয়েজ সিচুয়েশন আউট বা ট্রাম্প শেষ পর্যন্ত পিছিয়ে যাক পরিস্থিতি। ট্রাম্পের বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, ইরান যুদ্ধ থেকে কি আদৌ বের হতে পারবেন তিনি? ইরান যুদ্ধকে ঘিরে বর্তমানে অসঙ্গতিপূর্ণ ও পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে ট্রাম্প প্রশাসন। যেন নেই যুদ্ধের পরিষ্কার কোনো উদ্দেশ্য, জানা নেই যুদ্ধ থেকে বের হয়ে আসার কৌশল। উড়িয়ে যাচ্ছে না যুদ্ধবাজ ট্রাম্পের 5 দিনের স্থগিতাদেশ ভেঙে পুনরায় হামলা চালানোর সম্ভাবনাকেও। ট্রাম্পের সাময়িক বিরতিকে কিছু বিশ্লেষক দেখছেন বিশ্ব বাজারকে স্থিতিশীল রাখার কৌশল হিসাবে। এমনও হতে পারে ইরানের তেল শিল্পের কেন্দ্র খার্ক দ্বীপে হামলা চালাতে কিংবা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের প্রতিষ্ঠা করতে অতিরঞ্জিত বক্তব্যের আড়ালে মার্কিন সামরিক বাহিনীকে আরও সংগঠিত করা হচ্ছে। তবে ট্রাম্পের সামনে এখন আর কোনো পথই সহজ নয়। তার সামনে নেই তেমন কোনো ভালো বিকল্প। হামলার তীব্রতা বাড়িয়েও তিনি হরমুজ প্রণালী থেকে ইরানের কর্তৃত্ব সরাতে পারবেন
তার কোনো নিশ্চয়তা নেই। স্থল বাহিনী পাঠালে সেটি বৃদ্ধি করবে যুদ্ধ দীর্ঘ হওয়ার ঝুঁকি। আর তিনি যদি যুদ্ধ থেকে সরে দাঁড়ান তাহলে ট্রাম্পের আঞ্চলিক মিত্ররা বিপদে পড়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত জয়ের মুকুট যাবে ইরানের মাথায়। এদিকে যুক্তরাষ্ট্রের 15 দফা শান্তি প্রস্তাবের বিপরীতে ইরানের 5 কঠিন শর্ত, থামবে কি যুদ্ধ? ওয়াশিংটন ও তেহরান সমঝোতার আলোচনা ইরান বারবার ভুয়া খবর বলে উড়িয়ে দিলেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেই যাচ্ছেন দেশটির সঙ্গে শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে তার প্রশাসন। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের সঙ্গে মধ্যস্থতায় কথা বলছেন ভাইস প্রেসিডেন্ট জেরি বেলস এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। ট্রাম্প আশা প্রকাশ করেছেন খুব দ্রুত একটি ইতিবাচক ফল দেখা যেতে পারে। এক প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন এরই মধ্যে যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা, কারণ প্রতিপক্ষের সামরিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে ইরানের কয়েকটি সূত্রের বরাতে CNN বলছে টেকসই শান্তি চুক্তির প্রস্তাব পেলে বিবেচনা করবে তেহরান। ওদিকে সূত্রের বরাতে রয়টার্স বলছে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে 5টি শর্ত দিয়েছে তেহরান। রয়টার্স বলছে ভবিষ্যতে আগ্রাসন চালানো হবে না এমন প্রতিশ্রুতি চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিধিনিষেধ থাকবে না, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তেহরানের হাতে, সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণ চেয়েছে ইরান। পাল্টা বেশ কিছু শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসনও। ওদিকে সমঝোতার কথা বলা হলেও ইউএস আর্মির হাজার খানেক সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। এদিকে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে 100 ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরান 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল বিষয়টি জানিয়েছে। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা আমাদের একটি বিমানবাহী রণতরীতে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। মোট 101টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও প্রতিটি প্রতিহত করা হয়েছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, মার্কিন এই যুদ্ধজাহাজটি তাদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে আবারও হামলা চালানো হবে। দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়া প্রেস টিভি এমন খবর প্রকাশ করেছে। মার্কিন ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরানের যুদ্ধ যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, তখন সেই আগুনের হলকা এসে লেগেছে ইসলামাবাদে। মধ্যপ্রাচ্যের এই প্রলয়ঙ্করী যুদ্ধের আঁচ এখন পারস্য উপসাগর ছাড়িয়ে পাকিস্তানের অলিতে গলিতে। পরিস্থিতি এতটাই জটিল যে দশকের পর দশক ধরে চলে আসা পাকিস্তানের ভারসাম্য রক্ষার নীতি এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। একদিকে ভাতৃপ্রতিম প্রতিবেশী ইরান, অন্যদিকে আজীবনের দাতা সৌদি আরব এবং সমরাস্ত্রের যোগানদাতা আমেরিকা, এই 3 চাকার রথে পিষ্ট হচ্ছে পাকিস্তানের কূটনীতি। কোনো এক পক্ষ বেছে নেওয়ার জন্য পাকিস্তানের উপর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ এখন আর অনুরোধের পর্যায়ে নেই, তার সরাসরি হুমকিতে রূপ নিয়েছে। পাকিস্তান এখন আক্ষরিক অর্থেই এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে, যার একদিকে ভূরাজনীতির লাভা আর অন্যদিকে দেশের ভেতরে চরম নাগরিক অসন্তোষ। ঐতিহাসিকভাবেই পাকিস্তান ছিল সৌদি আরব এবং ইরানের পারস্পরিক প্রভাব বিস্তারের লড়াইয়ের এক উর্বর ক্ষেত্র। সাম্প্রতিক সময়ে চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরানের মধ্যে যে বরফ গলেছিল, তাতে ইসলামাবাদেরও একটা বড় ভূমিকা ছিল। কিন্তু 2026 সালের এই বসন্তে সেই শান্তি চুক্তির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে সরাসরি যুদ্ধ। আফগান সীমান্তে তালিবানদের সঙ্গে নিত্যদিনের সংঘর্ষ, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র বিদ্রোহ আর ধুঁকতে থাকা অর্থনীতি, সব মিলিয়ে পাকিস্তান এখন মরার উপর খাড়ার ঘাড় কবলে। ইরান যখন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক সুনির্দিষ্ট ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখন সৌদি আরবের মতো দেশগুলো পাকিস্তানকে তাদের প্রতিরক্ষা চুক্তির কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু তেহরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা পাকিস্তান জানে, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর অর্থ হলো নিজের ঘরের ভেতরেই আগুন জ্বালিয়ে দেওয়া। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদত বরণ বা নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের রহস্যময় অবস্থান। সারা বিশ্বের মুসলিম দেশগুলো যখন এই ঘটনায় ফুঁসছে, ইসলামাবাদ তখন অদ্ভুত এক কৌশলী নীরবতা বেছে নিয়েছে। তারা সরাসরি কোনো নিন্দা না জানিয়ে কেবল দায়সারা উদ্বেগ প্রকাশ করেছে। অথচ এর কয়েকদিন পরই যখন ইরান পাল্টা জবাবে উপসাগরীয় দেশগুলোর উপর আক্রমণ চালায়, তখন নিন্দা জানাতে বিন্দুমাত্র সময় ক্ষেপণ করেনি পাকিস্তান সরকার। এই নগ্ন দ্বিচারিতা পাকিস্তানের সাধারণ মানুষের চোখে ধরা পড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই নমনীয়তার মূল সুতো বাঁধা রয়েছে ওয়াশিংটনে। দ্বিতীয় মেয়াদ ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সম্পর্ক এখন তুঙ্গে। ট্রাম্প প্রশাসন এখন মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের পরামর্শের উপর অনেকাংশেই নির্ভর করছে। এমনকি গাজা ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়ন এবং আফগানিস্তানের সঙ্গে চলমান লড়াইয়ে যুক্তরাষ্ট্র এখন খোলাখুলিভাবে পাকিস্তানকে সামরিক ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে। কিন্তু এই ডলার কূটনীতির মাসুল দিতে হচ্ছে রাজপথে। পাকিস্তানের বুদ্ধিজীবী মহল এবং সাধারণ জনগণের একটি বিশাল অংশ অভিযোগ করছে যে সরকার কার্যত নিজেদের সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। বিশেষ করে পাকিস্তানকে দিয়ে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার যে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দেশের ভেতরে তীব্র হাসাহাসি এবং ক্ষোভের জন্ম দিয়েছে। করাচি থেকে লাহোর প্রতিটি শহরে এখন স্লোগান উঠছে সরকারের বিরুদ্ধে। করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভরত জনতার উপর পুলিশের গুলি চালানোর ঘটনা
পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে কারফিউ জারি করে আর রাস্তাঘাট বন্ধ করে প্রতিবাদ দমানোর চেষ্টা করা হচ্ছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মনের ভেতরে থাকা ক্ষোভের আগুন নেভানোর কোনো উপায় প্রশাসনের জানা নেই। করাচির রাস্তায় এখন সাধারণ মানুষ বলছে, আমাদের নীতি নির্ধারকরা কি তবে আমাদের প্রতিবেশী ইরানের বিরুদ্ধে যুদ্ধের ইন্ধন যোগাচ্ছে? ঠিক এই অস্থিরতার সুযোগ নিচ্ছে প্রতিবেশী ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইসরায়েল সফর এবং প্রতিরক্ষা ক্ষেত্রে গভীরতার সহযোগিতা ইসলামাবাদের কপালে উদ্বেগের নতুন রেখা এঁকে দিয়েছে। চারপাশ থেকে যখন ভারত, আফগানিস্তান এবং অভ্যন্তরীণ বিদ্রোহীরা ঘিরে ধরছে, তখন এই বহুমুখী কূটনৈতিক চাপ সামাল দিতে না পেরে পাকিস্তান এখন অনেকটাই দিকভ্রান্ত। সৌদি আরবের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তির দোহাই দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধের দিকে পা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছেন, তা আসলে পাকিস্তানের অভ্যন্তরীণ শিয়া সুন্নি সংঘাতের উপরে একটি বড় আঘাত হতে পারে। পাকিস্তানের সেনাবাহিনীর ভেতরেও এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। নিচুতলার সৈনিকেরা যেখানে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে নারাজ, সেখানে ওপরতলার নেতৃত্ব আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতাকে নিজেদের অস্তিত্ব রক্ষার হাতিয়ার হিসেবে দেখছে। অর্থনৈতিকভাবেও পাকিস্তান এখন এক ভয়াবহ সংকটের মুখে। ইরান যদি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় কিংবা তলদেশের সাবমেরিন কেবল কেটে দেয়, তবে পাকিস্তানের রেমিটেন্স প্রবাহ এবং জ্বালানি সরবরাহ এক ধাক্কায় বন্ধ হয়ে যাবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে কর্মরত লাখ লাখ পাকিস্তানি শ্রমিকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। যুদ্ধের কারণে যদি সৌদি আরব বা দুবাই থেকে শ্রমিকদের ফেরত আসতে হয়, তবে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। চীন এই পরিস্থিতিতে পাকিস্তানকে কিছুটা আশ্বস্ত করার চেষ্টা করলেও বেইজিং এখন নিজেই ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ব্যস্ত। ফলে পাকিস্তান এখন কাউকেই পাশে পাচ্ছে না। না আছে ইরানের সমর্থন, না আছে আমেরিকার নিঃস্বার্থ বন্ধুত্ব, না আছে চীন। পাকিস্তানের জন্য এই সময়টা এক চরম অগ্নি পরীক্ষার। দোদুল্যমান নীতি আঁকড়ে ধরে আর কতদিন টিকে থাকা যাবে, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। আঞ্চলিক উত্তাপ আর ঘরোয়া অসন্তোষের এই মিশেল দেশটিকে এক চরম পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। যদি দ্রুত একটি বাস্তবসম্মত এবং স্বাধীন পররাষ্ট্র কৌশল ঠিক করা না যায়, তবে পাকিস্তান কেবল আন্তর্জাতিক ময়দানেই একলা হয়ে পড়বে না, বরং দেশের ভেতরেও এক বড় ধরনের গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে। সৌদি আরব এবং ইরানের মধ্যে সঠিক পক্ষ বেছে নিতে ব্যর্থ হওয়া নয়, বরং নিজের দেশের মানুষের পালস বুঝতে না পারাই হতে পারে বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। করাচি আর লাহোরের কারফিউ আর কতদিন এই চাপা ক্ষোভকে আটকে রাখবে, তা এখন দেখার বিষয়। পাকিস্তান কি পারবে এই ভূরাজনৈতিক মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসতে, নাকি আমেরিকার ফ্রন্টলাইন স্টেট হওয়ার নেশায় আবারও নিজের সর্বনাশ ডেকে আনবে? ইরানের কাছে কি হেরে যাচ্ছে আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প কি পিছু হচ্ছেন? তিনি কি বাধ্য হয়ে ইরানের সঙ্গে আলোচনা করতে চাইছেন? গণমাধ্যমগুলো বলছে ইরান ও আমেরিকার মধ্যে শিগগিরই একটি বৈঠক হতে পারে পাকিস্তানে। গণমাধ্যমগুলোর খবর আরো বলছে ওই বৈঠকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকতে পারেন। এটিও বলা হচ্ছে সৌদি, কাতার, আমিরাত, ওমান, বাহরাইনের মতো দেশগুলোর সতর্কবার্তার পরে আমেরিকা এমন নরম সুরে কথা বলছে। কিন্তু বৈঠকের কথা অস্বীকার করছে ইরান। সে বলছে বৈঠক হবে এমন কোনো কথা আমেরিকার সঙ্গে হয়নি, বরং তারা এটাকে আমেরিকার নতুন ফন্দি হিসেবে দেখছে। তবে আমেরিকার সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ চলছে, এটা স্বীকার করেছে ইরান। ইরানের দাবি আমেরিকা ও ইসরায়েল চোরাবালিতে আটকে পড়েছে, এ কারণেই আলোচনার আওয়াজ তুলেছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ট্রাম্প ইরানকে 15টি শর্ত দিয়েছিলেন, বিনিময়ে ইরান 5টি শর্ত দিয়েছে। ট্রাম্প এখন দাবি করছেন ইরান মীমাংসা করতে চায়, তাই আমেরিকাও মিট মাটি রাজি। অথচ 2-1 দিন আগেও ট্রাম্প বলেছিলেন কোনোভাবেই তিনি যুদ্ধবিরতিতে যাবেন না। ইরানের সঙ্গে আমেরিকার আলোচনার ঘোষণাটার সময়টা খেয়াল করুন। গত সোমবার আমেরিকার শেয়ার বাজার খোলার ঠিক 2 ঘন্টা আগে এই আলোচনার ঘোষণা আসে, এতে আমেরিকার শেয়ারের দাম বেড়ে যায়, জ্বালানি তেলের দাম কমে। এই দুটি বিষয় ট্রাম্প ও তার সরকারের জন্য বড় মাথা ব্যথার কারণ ছিল। ইরান আমেরিকার আলোচনা নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে, তবে ঠিক কার সঙ্গে আলোচনা হচ্ছে বা আসলেই আলোচনা চলছে কিনা তা স্পষ্ট নয়। ইরানে কোন কোন কর্মকর্তার সঙ্গে আমেরিকা বৈঠক করবে সেটাও ট্রাম্প জানাননি। বিশ্লেষকরা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, কারণ ট্রাম্প আলোচনাও করতে চান, আবার মধ্যপ্রাচ্যের দিকে বাড়তি সৈন্য পাঠাচ্ছেন। দর্শক, সব ছাপিয়ে রহস্যমূলক খবর হচ্ছে যুদ্ধ চালিয়ে যেতে চাইলেও আলোচনা কেন করতে চান ট্রাম্প? তিনি কি তার অসহায়ত্ব মেনে নিচ্ছেন? বিশ্লেষকরা বেশ কয়েকটি কারণ বের করেছেন, যেমন আমেরিকার অস্ত্র গোলাবারুদ দ্রুত খরচ হচ্ছে, সৈন্য মরছে, সেই তুলনায় এত দ্রুত অস্ত্র তৈরি করা যাচ্ছে না। যুদ্ধ করতে করতে ট্রাম্প সরকারের অর্থ শেষ হচ্ছে দ্রুত। ওদিকে জ্বালানি সংকটের সমাধান এখনো হয়নি, হরমুজ প্রণালী বন্ধ। ট্রাম্প এটা খুলতে চান, কিন্তু একা পারছেন না, আবার সঙ্গেও পাচ্ছেন না। মধ্যপ্রাচ্যে যেসব দেশ আমেরিকার বন্ধু, তাদের উপর ইরান হামলা করছে, এটা আমেরিকার জন্য বাড়তি চাপ আরো অনেক রকম। যুদ্ধের বিরুদ্ধে আমেরিকার মানুষজন জোরালো আওয়াজ তুলছে, এমনকি ট্রাম্পের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিও যুদ্ধের বিপক্ষে। এই বছর নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন, ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি যে ধরনের আচরণ করছে তাতে নির্বাচনে ভোট কমে যেতে পারে। যুদ্ধের ব্যাপারে ট্রাম্পের নিজের দলের মধ্যেও মন কালাকালি চলছে। গুরুত্বপূর্ণ বৈঠকগুলো ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এড়িয়ে চলছেন। ইরানের বিপ্লবী বাহিনীর অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলে নতুন মতলব বাড়ছেন। ওই বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে যে কোনো নতুন হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ট্রাম্প তো আলোচনার আওয়াজ তুলেছেন, কিন্তু হোয়াইট হাউস এ নিয়ে তথ্য দিতে অস্বীকার করেছে। তবে ট্রাম্প অন্তত আভাস দিয়েছেন তার দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনার আলোচনার নেতৃত্ব দিতে পারেন। গণমাধ্যমগুলো বলছে পাকিস্তান, তুরস্ক, মিশর, ওমান সহ একাধিক দেশ ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের মিটমাট করাতে যাচ্ছে। কয়েকদিন আগে পাকিস্তান, তুরস্ক, মিশর, ইরান জানায় তারা যেন সাবধানে থাকে এবং মিলেমিশে সংকট সমাধান করে। অর্থাৎ সব মিলে ট্রাম্প ও তার সরকার বেশ বিপদেই আছে। এ কারণে হয়তো আলোচনার আওয়াজ তুলছেন ট্রাম্প। সে দেশে আলোচনার আওয়াজ তোলা মানে কি পিছু হটা নয়। অনেকে মনে করতে পারেন যে ইসরায়েল হয়তো আমেরিকার কাছ থেকে অস্ত্রশস্ত্র পায়, ইউরোপের কাছ থেকে পায়, সেই অস্ত্রশস্ত্রগুলো সে ব্যবহার করে। দর্শক, না, ইসরায়েল বিশ্বের অন্যতম একটি অস্ত্র উৎপাদনকারী দেশ। শুধু অস্ত্র উৎপাদনকারী দেশ বলে হবে না, অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র উৎপাদন হয় ইসরায়েলে। তার অন্য যে কোনো শিল্পের থেকে তার প্রধান রপ্তানি পণ্য হচ্ছে অস্ত্র। অস্ত্রে ইসরায়েল স্বয়ংসম্পূর্ণ এবং এই অস্ত্র সে বিদেশে রপ্তানি করে। ইসরায়েলের অস্ত্র কিনে বাংলাদেশের প্রতিবেশী ভারত থেকে শুরু করে এশিয়ার ধনী দেশগুলো, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং
ইউরোপের অনেকগুলো দেশ বড় রপ্তানি আয় করে ইসরায়েল এই অস্ত্র উৎপাদনের থেকে। এই কারণে দেখেন ইসরায়েল কতভাবে মানে একসঙ্গে 4-5টা দেশে হামলা চালাচ্ছে। এই মুহূর্তেও যদি ধরেন ইরানে তো বটেই, পাশে লেবানন, গাজা, অন্যদিকে এই যে সিরিয়া এবং ইয়েমেন, বিভিন্ন লক্ষ্যবস্তুতে যেখানেই ইসরায়েল মনে করবে তার এখানে স্বার্থ আছে অথবা তার স্বার্থে আঘাত আসছে সেখানে সে হামলা করে। কোনো রকম দাঁড়িয়ে বামে তাকায়নি। আপনার মনে আছে আলোচনার জন্য হামাসের একটা প্রতিনিধি দল গিয়েছিল কাতারে। সেই কাতারে যে বিল্ডিং এ তারা অবস্থান করছিল সেই বিল্ডিং এ আমরা করে এটা ধসা দিচ্ছে। কাতার কিচ্ছু করতে পারেনি। ওই কয়েকদিন হুমকি দামকি মান অভিমান গেল, ট্রাম্প এটাকে থামাই দিল, ব্যাস শেষ। ভাগ্য ভালো যে ওই দফায় হামাসের সেই কর্মকর্তারা নিহত হননি। তারা নামাজ পড়তে গিয়েছিল পাশে মসজিদে, ফিরে এসে দেখে যে ভবন বিধ্বস্ত। ইসরায়েল গাজা সহ একাধিক ফ্রন্টে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে আছে ইসরায়েল। পাশাপাশি লেবাননে ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে বড় পরিসরে হামলা চালাচ্ছে তারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 2 বছরের বেশি সময় ধরে ইসরায়েল নির্বিচারে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া ইরাক, সিরিয়া, ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে ইসরায়েল পরিস্থিতি ভেদে হামলা চালিয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো যে এত অস্ত্র কোথা থেকে পায়, কোন কোন দেশ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে? হ্যাঁ, তারপরও এটা সত্য যে আমেরিকা আরো উন্নত প্রযুক্তির, আরো শক্তিশালী বোমা বা আধুনিক প্রযুক্তির অস্ত্র সরবরাহ করে এবং সেই যোগানটাও অনেক বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে ইসরায়েলকে, যে তুমি আশেপাশে যা কিছু পাবা সবকিছুকে ঠান্ডা করে তোমার কর্তৃত্ব। মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার মূল যে প্রতিনিধিত্বকারী দেশ সেটা হচ্ছে ইসরায়েল, কোনো আরব দেশ না। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পরই ইসরায়েলি কর্তৃপক্ষ বৃহৎ পরিসরে নিজস্ব অস্ত্র শিল্প করতে উদ্যোগী হয়। চিন্তা করছেন, তারা আরব ইসরায়েল যে যুদ্ধ হলো 1967 সালে, তখনই বুঝে গেছে যে তাদেরকে অস্ত্র স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং সুসজ্জিত হতে হবে যাতে তারা আশেপাশের আরব দেশগুলোকে ঠান্ডা করতে পারে। আর আমাদের এই আরবের এই গর্দবগুলো এরা মাথার মধ্যে ঢোকেনি, অথচ অর্থবিত্ত কিন্তু তাদের কম ছিল না। আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, এই 4-5টা দেশ, ওমান, যদি সিদ্ধান্ত নিত যে আমরাও ইসরায়েলের পাশাপাশি আমাদের অস্ত্র শিল্প গড়ে তুলবো, পারত, কিন্তু করেনি। ওই যে তারা ততক্ষণে আমেরিকার খপ্পরে পড়ছে। আমেরিকা বলছে তোমার এগুলি লাগবে না, তুমি ভোগ বিলাস আরামায়েশ করো, তোমার দেশ আমরা পাহারা দেবো। এই জন্য ঘাঁটি করার অনুমতি দিচ্ছে এবং সেই সব ঘাঁটি পুষতে আরব দেশগুলোর জান যায় বিলিয়ন বিলিয়ন ডলার যাচ্ছে প্রতি বছর। কিন্তু বিপদের সময় কি হলো, এখন ইরান খেপে যে যখন নাকি হামলা চালাচ্ছে তখন আমেরিকা প্রোটেকশন দিতে পারছে না। এর থেকে ও শিক্ষা নেয়নি। 1967 সালে কিন্তু ইসরায়েল শিক্ষা নিছে যে আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হব। যুক্তরাষ্ট্রের সহায়তায় কয়েক দশকের মধ্যে তারা আধুনিক অস্ত্র শিল্প গড়ে তুলতে সক্ষম হয়। দিনকে দিন এই শিল্পের প্রসার ঘটছে আর সময়ের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত হচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা পর্যবেক্ষণ উপকরণ, যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, বোমা, গোলাবারুদ, ট্যাঙ্ক, সাজোয়াজান, রাডার, ইলেকট্রনিক, সাইবার যুদ্ধ ব্যবস্থা, স্যাটেলাইটের মতো সামরিক সরঞ্জাম উৎপাদনে ইসরায়েলের বিশেষত্ব রয়েছে। বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র শস্ত্র উৎপাদনের মাধ্যমে এই খাতে স্বনির্ভরতা অর্জনের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই লক্ষ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বছর এই খাতে মেগা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী নিজস্ব স্বাধীন অস্ত্র শিল্প করতে ইসরায়েল আগামী 10 বছরে $110 বিলিয়ন বিনিয়োগ করবে। চিন্তা করেন, অস্ত্রের বড় রপ্তানিকারক দেশও হচ্ছে ইসরায়েল। 9 মার্চের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশ করা আন্তর্জাতিক অস্ত্র স্থানান্তরের প্রবণতা 2025 শীর্ষ প্রতিবেদনে বলা হয় ইসরায়েল এখন বিশ্বের 7ম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। 7 তাদের অবস্থান, নাম্বার 7 বিশ্বে। সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে ইসরায়েলের বেশিরভাগ অংশ ভাগ বেড়ে দাঁড়িয়েছে 4.4%। ইসরায়েলি অস্ত্রের ক্রেতা দেশগুলোর মধ্যে আছে ভারত, জার্মানি, যুক্তরাষ্ট্র কেনে, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মরক্কো। ইউরোপের 23টা দেশ, এশিয়া এবং ওশেনিয়ার 10টা দেশ, আফ্রিকার 7টা দেশ, আমেরিকা অঞ্চলের 5টা দেশ এবং মধ্যপ্রাচ্যের 2টা দেশে অস্ত্র রপ্তানি করে ইসরায়েল। এখন এই দেশকে আপনি ঠেকাতে গেলে ইরানের মতন করে যদি সুসজ্জিত না হয় আরব দেশগুলো, তাহলে এদেরকে কৃতদাসের মতনই থাকতে হবে, যতই তারা ধনী হোক না।